স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পতিত আওয়ামী লীগ সরকার যত চুক্তি করেছে, বিএনপি ক্ষমতায় গেলে সেগুলো পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। দলটির নেতাদের দাবি, এই খাতে সংস্কার না হলে 2027 সাল নাগাদ ভয়াবহ বিপর্যয়ে পড়বে দেশ। আওয়ামী লীগের টানা 3 মেয়াদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চিত্র নিয়ে গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র 3 নেতা। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা চুক্তি ও লুটপাট তুলে ধরেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? এই খাতে আওয়ামী লীগ যে অনিয়ম ও কারসাজি করে গেছে তা দ্রুত ঠিক না হলে দেশ ও জাতিকে বড় খেসারত দিতে হবে বলেও জানান তিনি। সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুক্ত হতে বলবে, ফরেন এক্সচেঞ্জ ঘাটতি হয়ে যাবে, টাকা ছাপানো হবে, টাকা ছাপায় ইনফ্লেশন বাড়বে, তো ইউ ক্যান ইমাজিন কি হবে দেশের। ক্ষমতায় গেলে বিএনপি এই খাতে চুক্তির সংস্কার করবে বলে জানান দলটির মহাসচিব। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। বিএনপি নেতারা বললেন, শুধু বিদ্যুৎ জ্বালানি নয়, সব খাতে লুটপাট করে দেশকে ফোকলা করে গেছে আওয়ামী লীগ। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অত্যাধুনিক রেল স্টেশনের নামে 142 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। বঙ্গবন্ধু মুরালের নামে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে প্রকল্প সংশ্লিষ্ট দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ এবং সংস্কারের নামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। দায়িত্ব নেবার পর থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের দায়ে কেনা কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 37 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দার সেলুন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে সাংবাদিক মুন্নি শাহর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। টেন্ডার ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশন 21 কোটি 11 লাখ টাকার সংস্কার চলছিল, যা সিংহভাগই পেয়েছেন যুবদল নেতা। নগর ভবনে অভিযান চালিয়ে এমন অনিয়মের তথ্য পেয়েছে দুদক। নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান শেষে দুদক জানিয়েছে 7 ভাগে 21 কোটি 11 লাখ টাকা সংস্কার কাজ চলছিল। জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর দড়িখড়বনা এলাকার বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু সিংহভাগ কাজ করেছেন। ইতিমধ্যে নগর ভবনের রং করার কাজ শেষ, লাগানো হয়েছে নতুন গ্লাস। এখন প্রায় 50 লাখ টাকা খরচ করে মেয়রের দপ্তর সংস্কার চলছে, তবে কাজের কোনো টেন্ডার হয়নি। কোটেশন মেথডে কাজ করার কথা বললেও কাগজপত্রই প্রস্তুত করতে পারেনি নগর ভবন। আবার যেসব কাগজ দিয়েছে সেগুলো ভুয়া মনে করছে দুদক। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, তারা নিয়ম অনুযায়ী কাজ করিয়েছেন। প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। দেশে বর্তমানে ভোটার 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে জানিয়েছে, 17 বছর বয়সীদের ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে। ভবিষ্যতে রাজনৈতিক মতৈক্য হলে সংবিধান তা বিবেচনা করবে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গেল বছরের তুলনায় 1.05% হিসাব অনুযায়ী ভোটার বেড়েছে 18,33,312 জন। বৃহস্পতিবার কমিশন সচিবালয়ে এই তালিকার প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তবে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই।
শেষ হবে 30শে জুন। যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম, যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো তালিকায় যাচাই করা হবে জানিয়ে কমিশনার বলেন, প্রয়োজনে নির্বাচনের আগে এই তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে। ডিজিএনআইডি সহ আমাদের সচিবালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মাঠ পর্যায়ে যাচ্ছেন, এভাবে সেন্সিটাইজ করছি। পাশাপাশি আমাদের ইলেকশন ট্রেনিং এর অন্তর্ভুক্ত করেছি আমরা এগুলোকে, যাতে করে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের উত্তরে শীত জেঁকে বসেছে কয়েকদিন আগেই। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। দিন রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের এমন দাপট, সঙ্গে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী, স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি আরও 2 দিন অব্যাহত থাকবে। রাতের পর সকালে কনকনে শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। দেশ জুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবীরা। কাবু হচ্ছে শিশু ও বয়স্করাও। ঘুম থেকে উঠেই কনকনে ঠান্ডায় নগরবাসীর কর্মস্থলে যাবার ব্যস্ততা, অথচ সূর্যের দেখা নেই। অগত্যা শীতের কাছে হার মেনেই কর্মজীবী সহ নানা শ্রেণীর মানুষ ছুটে চলছেন নিজ গন্তব্যে। স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই বেরোইতে হয়, বেরোইতে গেলে একটু ভোগান্তির ব্যাপার আছে। এটা চালাতে গেলে মোটামুটি অনেক বাতাস লাগে, যে বাতাসটা ধরেন অসহজ, মানে সহ্য করার মতন না, তারপরও সহ্য করা লাগে। আর শীত নিবারণে গায়ে জড়িয়েছেন বাড়তি কাপড়, কিন্তু তবুও যেন মানছে না শীত। আমি কয়টা পড়ছি আজকে 4-5 দিন ধরে, গোসল তো 3-4 দিন করতেই পারি না, ঠান্ডা লাগিয়ে দিতেছে, ওষুধ খাইতে পারি না, ইনকাম কম, মানুষ বাইরে না রাস্তায়। কষ্ট হলেও নিতান্তই পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। ঘরেও শীত করে, বাইরে শীত করে, সব দিকে শীত আছে। ঠান্ডা জ্বালাতে এখন পেটে তোর মানে না, খাওয়ানো তো লাগবো। শীতের কাছে হার না মানলে চলবে। শীত তো ভালোই লাগে, এর মধ্যে কর্ম না করলে খামু কি? শীতের দাপটে অসহায় সাধারণ মানুষ। কম্বল কাঁথা মুড়িয়েও যেন রেহাই নেই। না, ল্যাপের মধ্যে থেকে আসলে বের হতে ইচ্ছা করে না, মন চায় যেন ল্যাপটাকে জড়াই নিয়ে বের হয়ে যায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.8 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমান যে অবস্থাটা, এটা আরো 2-1 দিন অব্যাহত থাকবে, তারপরে হয়তো বা দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। সূর্যের আলোকটা বেশি আসতেছে না, এই জন্য রাতের তাপমাত্রা অব্যাহত থাকলেও দিনের তাপমাত্রাটা সামান্য হ্রাস পেতে পারে আগামী 2-3 দিনে। সূর্যের আলো নেই বলেই শীতের অনুভূতিটা বেশি হচ্ছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতার বছরেও রেকর্ড 5,634 কোটি টাকা পরিচালক মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, যা 2023 সালের তুলনায় 1,888 কোটি টাকা বেশি। দেশের সবচেয়ে বড় এই ব্যাংকের আমানত এখন 1,64,960 কোটি টাকা, যার বিপরীতে ঋণ 99,180 কোটি টাকা। 2024 সালে সরকার পতন ও রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য ব্যাহত হলেও এর তেমন কোনো প্রভাব নেই সোনালী ব্যাংকের মুনাফায়। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যেমনটি বলছিলেন ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ ততটা ছিল না, তারপরেও টোটাল ডিপোজিট আমাদের বেড়ে দাঁড়িয়েছে 1,64,959 কোটি টাকা। এডি রেশিও আমাদের 60%। অপারেটিং প্রফিট এবার আমাদের 5,634 কোটি টাকা। সংকটের মধ্যেও ব্যাংকটির খেলাপি ঋণ আদায় হয়েছে 1,770 কোটি টাকা, আর রেমিটেন্স থেকে আয় 1,024 কোটি টাকা। ব্যবস্থাপনা পরিচালক জানান, সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 16,000 কোটি টাকা। রিকভারি করার মতো ওইরকম পরিবেশ আমাদের বরাবরের মতো সেটা না থাকার পরেও খেলাপি ঋণ থেকে আমাদের 1,170 কোটি টাকা আমরা রিকভারি করতে পেরেছি। 2024 সালে কেবল এসএমই খাতেই সোনালী ব্যাংক বিনিয়োগ করেছে 3,500 কোটি টাকা। আগামী বছর এসএমইর উপর আমাদের বিশেষ নজর থাকবে।
হলমার্কের মতো চিহ্নিত ঋণ খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে বিশেষ উদ্যোগ নেয়ার কথাও জানান ব্যবস্থাপনা পরিচালক। এই অ্যাসেটগুলো আমরা খুঁজে বের করে আমরা কিন্তু অ্যাটাচ করেছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বরের মতো জানুয়ারি মাসেও ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 12 কেজির বোতলজাত এলপিজির দাম আগের মতো 1455 টাকা রাখা হয়েছে। বৃহস্পতিবার বিইআরসির হলরুমে সংবাদ সম্মেলনে দাম অপরিবর্তিত রাখার এই ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। ডলারের দাম কিছুটা বাড়লেও সৌদি সিবি প্রাইসের দাম অপরিবর্তিত আছে। দুটোর বিবেচনায় নিয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান চেয়ারম্যান। নির্ধারিত দামে ভোক্তা কখনোই কিনতে পারেন না এমন প্রশ্নে বিইআরসি চেয়ারম্যান জানান এটি আইন প্রয়োগের বিষয়। টাকা, এটা এই মাসেও 1455 টাকা অপরিবর্তিত থাকছে, যেটি 12 কেজির সিলিন্ডারে, যেখানে কোম্পানি বিক্রি করবে 1360 টাকায়, পাইকারি বিক্রি হবে 1410 টাকায় এবং খুচরা বিক্রি হবে 1455 টাকায়। আলটিমেটামের পরও 1% পোষ্য কোটা বাতিল না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়। ক্লাস বর্জনের পাশাপাশি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলমান অবস্থায় অবরুদ্ধ রয়েছেন উপাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা। গতকাল এক জরুরি সভায় পোষ্য কোটা কমিয়ে 1% নির্ধারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে প্রেস ব্রিফিং করে সেটি প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ সকাল 10টার মধ্যে পোষ্য কোটা বাতিলের দাবি জানানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে বিজিবি সদর দপ্তরে অনুদান তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ইয়াসির জাহান হোসেন। সম্প্রতি রাতুল সোশ্যাল মিডিয়ায় চিকিৎসা খরচ যোগাতে উত্তরায় ফুড কোর্ট দেওয়ার পোস্ট দিলে তা বিজিবির নজরে আসে। এর আগে গত 8 ডিসেম্বর বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জন ছাত্র জনতার মধ্যে অসহায় 7 জনকে অনুদান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে বিজিবি। এছাড়া আরও 100 জন আহত ছাত্র জনতাকে বিজিবির পক্ষ থেকে অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, যার বাস্তবায়ন শেষের দিকে বলে জানায় বিজিবি। আমরা তার এই জীবন সংগ্রামে সঙ্গে সহায়ক হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নেই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। তো এই যে একটা মেন্টালি সাপোর্ট বা একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন মনে করছে, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি যে তারা আমাদের পাশে আছে। সদর দপ্তর লজিস্টিক এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব দরিদ্র ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জানান, 2000-এর বেশি পরিবারের সদস্যদের মাঝে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের শীর্ষ কর্মকর্তা সহ প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা সহ অন্যান্য পদবী সেনা সদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিপিএলের টিকিট নিয়ে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটল মিরপুরে। শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল ফেডারেশনের গেট ভেঙে বিপিএলের অস্থায়ী টিকিট বুথে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ দর্শকরা। তাদের দাবি, কালোবাজারিদের হাতে ঘুরছে টিকিট, অথচ বুথ থেকে বলা হচ্ছে টিকিট নেই। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর নাগাদ টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। ধোঁয়া উঠছে, জ্বলন্ত আগুন তখন স্তীপিত, টিকিট বুথ ভেঙে চুরে লণ্ডভণ্ড। এরপর করা হয় অগ্নিসংযোগ। বুথের গায়ে ঝোলানো ব্যানার পুড়ে হয়ে আছে বিবর্ণ। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং ফেডারেশনের ভেতর বিপিএল এর অস্থায়ী টিকিট বুথ। সুইমিং পুল ফেডারেশনের গেট ভেঙে ওই টিকিট বুথেই তাণ্ডব চালায় বিক্ষুব্ধ দর্শক। যখন জনগণ খেপে গেছে, যখন বলে টিকিট নাই, যখন হট্টগোল বেঁধে গেছে, তখন ওই সিটে কাপড়ে আগুন ধরাই দিয়েছে। মিরপুর স্টেডিয়ামের 5 নম্বর গেট থেকে শুরু করে মিরপুর 10-এর গোলচত্বর, বিপিএল এর দর্শকের ঠাসা। স্বল্প সংখ্যকের হাতে টিকিট থাকলেও বেশিরভাগই টিকিট প্রত্যাশী। অভিযোগের অন্ত নেই, ভেতরে গ্যালারি ফাঁকা, অথচ বাইরে টিকিটের হাহাকার। 3 ঘন্টা হয়েছে আমি আইসা টিকিট লয়ে ঘুরতাছি, কিন্তু টিকিট পাইতাছি না।
একজনের কাছে টিকিট পাইছিলাম, সে কয় 300 টাকা টিকিট, কয় 1500 টাকা। এখন যে অবস্থা দেখা যাইতেছে, আমরা টিকিটের কারণে দেখা যায় আমরা মারের গ্যালারির সামনে থেকেও আমরা ঢুকিয়া খেলা দেখতে পারতেছি না। দর্শকের দাবি বুথে মিলছে না টিকিট, অথচ কালোবাজারিদের কাছে টিকিটের পসরা, দাম হাঁকাচ্ছে নির্ধারিত মূল্যের 4 গুণ। এক দর্শক তো গণমাধ্যমের সামনেই টিকিট কালোবাজারির সাথে করলেন দর কষাকষি। 250 টাকার টিকিট ভাই 1500 টাকা, 345 টাকার টিকিট 2000 করে দেবেন না, কত 1500? আচ্ছা তাইলে আপনি আসেন, আমি এই যে 4 নম্বর গেটে আছে, আপনি একটু আসেন। বিকেল 3টা নাগাদ স্টেডিয়ামের 5 নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কিছু উচ্ছৃঙ্খল দর্শক, এরপর লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্যালারি ফাঁকা, বাইরে প্রচুর দর্শক, মিলছে না টিকিট, টিকিটের হাহাকার। টিকিট গেছে দালালের হাতে, সেখান থেকে কিনতে হবে 2-3 গুণ দামে, তারপরে ঢুকতে হবে স্টেডিয়ামে খেলা দেখার জন্য। সেটা নিয়েই আক্ষেপ, সেটা নিয়েই বিক্ষোভ দর্শকদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের কেন্দ্রীয় সরকার নির্দেশনা মেনে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের খারাপ সম্পর্ক নেই এমন দাবি করে মমতা বলেন, বিএসএফ এর সঙ্গে ষড়যন্ত্র করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। ডিএমরা শুনতে পাচ্ছেন, বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতেই। প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স আয়ের দিক থেকে 2024 সালে বিশ্বের শীর্ষ দেশ হিসেবে স্থান পেয়েছে ভারত, আর 7ম স্থানে বাংলাদেশ। গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের একটি ব্লগের বরাতে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এতে বলা হয়, ভারত 2024 সালে $129.1 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, আর $68.2 বিলিয়ন রেমিটেন্স আয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। তৃতীয় স্থানে থাকা চীনের প্রবাসীরা নিজ দেশে পাঠিয়েছেন $48 বিলিয়ন বেশি অর্থ। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে ফিলিপাইন, ফ্রান্স ও পাকিস্তান, আর 7ম স্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর $26.89 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। একদিকে তুষারপাত, অপরদিকে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা। গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যার কবলে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর, জারি রয়েছে সতর্কতা। অপরদিকে ভারী তুষারপাতের পাশাপাশি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ভারতের হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে। একই চিত্র জাপানেও। মৌসুমী নিয়ম অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে ভারতের হিমাচল প্রদেশে দেখা দিয়েছে তুষারপাত। এরই মধ্যে রাজধানী সিমলা, মানালি, কুফরি সহ বেশ কয়েকটি স্থানে ভারী তুষারপাত ও বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ, যা আগামী 7 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এর মধ্যে পার্বত্য অঞ্চলগুলো ছেয়ে গেছে বরফের শুভ্রতায়। পর্যটন এলাকাগুলোয় বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। একই সাথে জম্মু ও কাশ্মীরেও তুষারপাতের সাথে দেখা দিবে বৃষ্টি। এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে তাপমাত্রা নেমেছে সর্বনিম্নে। দেখা দিয়েছে তুষারপাত, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। এরই মধ্যে আগামী 3 দিনের জন্য ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে সোচ্চার করা হচ্ছে বাড়তি নিরাপত্তা। অপরদিকে উত্তর জাপানে কয়েকদিন ধরে অব্যাহত আছে ভারী তুষারপাত। হোক্কাইডো দ্বীপে বুধবার বাতিল করা হয়েছে 42টি ফ্লাইট। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় 7,000 যাত্রী। অপরদিকে বৈরী আবহাওয়ার উল্টো চিত্র দেখছে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ম্যানচেস্টার শহর। প্রবল বৃষ্টির কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো বাসিন্দা। বন্ধ রয়েছে ম্যানচেস্টার বিমানবন্দর এবং রেল স্টেশনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সাইবেরিয়ার একটি গ্রাম ওইমিয়াকন, মস্কো থেকে প্রায় 3300 মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম। শীতকালে তাপমাত্রা নেমে যায় -70 ডিগ্রিতে। এখানে এতটাই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে।
ওই মিয়াকনের গড় তাপমাত্রা -50°C। 1924 সালে এখানে একবার তাপমাত্রা -71°C নেমে গিয়েছিল। এরপর 2018 সালে তাপমাত্রা নেমে গিয়েছিল 88°তে। মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না ওই মিয়াকনে। বলগা হরিণ পালনের কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য। তবে এসব খাবার ফ্রিজে রাখার কোনো বালাই নেই। -50° তাপমাত্রায় খাবার নষ্ট হওয়ার ভয় নেই। এমনকি এই অঞ্চলের গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু রাখতে হয়, নইলে বরফ জমে নষ্ট হয়ে যেতে পারে গাড়ি। 500 লোকের বসবাস গ্রামটিতে। বাইরে বেরোলে ঠান্ডায় নানান উদ্ভট সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। মাথার চুল, পাপড়ি, দাড়ি থেকে শুরু করে বাইরে শুকাতে দেয়া কাপড়, ফল বরফে পরিণত হয়। বাইরে ফুটন্ত গরম পানি নিয়ে গেলেও সেটি জমে বরফে পরিণত হতে সময় লাগে মিনিট খানেক। সাধারণত আমি বাইরে বের হলে যে কয়টা শীতের কাপড় পরি, আজ তার চেয়ে কয়েক গুণ বেশি কাপড় পরেছি। এরপরও ভীষণ ঠান্ডা লাগছে। মাত্র 3 মিনিট বাইরে হেঁটেছি, এতেই বরফ হয়ে গেছি। তাহলে 1 ঘন্টা হাঁটলে কি অবস্থা হবে সেটা ভাবতেই ভয়ে জমে যাচ্ছি। জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীতল থাকে এই রহস্যময় ওই মিয়াকন। সাধারণত এখানকার তাপমাত্রা -50°র নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় একমাত্র স্কুলটি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখন গম্যত। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।